যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য হিলারি সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে ১৩০টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। ফ্রান্সের নরমান্ডিতে খ্রিস্টান ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস বলেছেন, বিশ্ব এখন স্বার্থ, অর্থ ও সম্পদের লালসার যুদ্ধে লিপ্ত। জঙ্গিবাদী গোষ্ঠী তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত, সতর্ক থাকতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রজার্স কাপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সার্বিয়ায় তারকা নোভাক জকোভিচ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রোমানা আমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য হিলারি সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের কনভেনশনে আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি জয় হবে বলেও দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের মতাদর্শ মার্কিনীদের বিপক্ষে, ট্রাম্প জয়ী হলে হুমকির মুখে পড়বে মার্কিনীদের নিরাপত্তা। এদিকে কনভেনশন চলাকালীন ফিলাডেলফিয়ায় হিলারি বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফিলাডেলফিয়ায় হিলারি এবং ডিএনসির বিপক্ষে স্লোগান দিতে দিতে কনভেনশনের ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে তাদের হটিয়ে দিতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাসও। এই সময় ইসরায়েলি পতাকা পোড়াতে গিয়ে এক নারী বিক্ষোভকারী গুরুতর আহত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারিকে জয়ী করতে এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ট্রাম্পের নানা ধর্মবিদ্বেষী বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ট্রাম্প মধ্যবিত্তদের দুঃখ দুর্দশার কিছুই বোঝেন না। এর আগে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
হিলারির প্রতি নিজের সমর্থন জানিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের করার সমালোচনা করেন তিনি। কনভেনশনে বক্তব্য রাখেন হিলারির স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও। ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাইয়ের গল্প বলে তিনি বলেন, হিলারির যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই তার। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হিলারি। এছাড়া বক্তব্য রাখেন হিলারির রানিং মেট এবং ভাইস প্রেসিডেন্ট টিম কেইন। দলের জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে ১৩০টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এছাড়া আরও ১৬০০ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সরকার উৎখাতের চেষ্টার জড়িত থাকার অভিযোগে। সিএনএস জানিয়েছে ৪৫ জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আর আটক করা হয়েছে আরও ১৫ জনকে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার পরই দেশটিতে এমন ধরপাকড় অভিযান শুরু হয়েছে। এরই জেরে ১৬টি টিভি চ্যানেল, ৪৫টি সংবাদপত্র, ২৩টি রেডিও স্টেশন, ১৫টি ম্যাগাজিন এবং ২৯টি প্রশাসনা তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে ১৩০টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এছাড়া আরও ১৬০০ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সরকার উৎখাতের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে। ৪৫ জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আর আটক করা হয়েছে আরও ১৫ জনকে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার পরই দেশটিতে এমন ধরপাকড় অভিযান শুরু হয়েছে। আগামী মাসে রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি বৈঠকের কথা রয়েছে তার। মস্কোতে তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সিরিয়ার সীমান্তে তুরস্কের সেনাবাহিনীর বিমান হামলায় রাশিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ায় ৮ মাস পর এ সফরে যাচ্ছেন এরদোয়ান। বিমান ভূপাতিত হওয়ার পর তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। পরে এর বেশ কিছুদিন পর এই ঘটনায় পুতিনের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি লেখেন তুরস্কের প্রেসিডেন্ট। পরে সেনা অভ্যুত্থানের সময় এরদোয়ানকে সমর্থন করে বার্তা পাঠান পুতিন। এখন এরদোয়ানের তুরস্কে সফরের ঘোষণা দুই দেশের সম্পর্কের মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সের নরমান্ডিতে খ্রিস্টান ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস বলেছেন, বিশ্ব এখন স্বার্থ, অর্থ ও সম্পদের লালসায় যুদ্ধে লিপ্ত। পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এদিকে হামলায় জড়িত দুই ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে আইএসের বার্তা সংস্থা আমাক। নিজেদের নাম আবু ওমর ও আবু জলিল আল হানফাই উল্লেখ করে তারা আইএস প্রধান আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে। যদিও পুলিশ তাদের মধ্যে একজনের নাম আদেল কিরমিসে বলে দাবি করেছে। দ্বিতীয় হামলাকারীর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গির্জায় দুই হামলাকারীর আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করার একটি ভিডিও প্রকাশ করেছে আমাক। ঘটনার দিন দুজনেই পুলিশের গুলিতে নিহত হয়। ভিডিওটিতে তারা নিজেদের নাম আবু ওমর ও আবু জলিল আল হানফাই দাবি করলেও পুলিশ জানায় তাদের একজন ১৯ বছর বয়সী আদেল কিরমিসে। সে আইএসে যোগ দিতে দুবার সিরিয়ায় যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়। সিরিয়ার সরকারি বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলে এলাকায় রসদ সরবরাহের সর্বশেষ পথটির নিয়ন্ত্রণ দেওয়ার দাবি করেছে সরকার সমর্থিত সশস্ত্র বাহিনী। এই অবস্থায় বিদ্রোহী যোদ্ধাদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে সিরীয় সরকার ও রাশিয়া। রাষ্ট্রীয় টেলিভিশন সানায় প্রচারিত এক লিখিত বিবৃতিতে আরও বলা হয়, স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিতে বিদ্রোহীদের সাধারণ ক্ষমতার বিষয়টিও বিবেচনা করা হবে। এদিকে মানবিজ শহরে মার্কিন জোটের সাম্প্রতিক বিমান হামলায় বেসামরিক মানুষ হত্যাহতের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। ঘটনার রেশ কাটতে না কাটতে দ্বিতীয় গাড়ি বোমা হামলা চালায় আইএস। কুর্দি অধ্যুষিত কামিশি অঞ্চলে এই দুই আলাদা বিস্ফোরণে প্রাণ হারায় অর্ধ শতাধিক মানুষ। মূলত কুর্দি পুলিশ আর সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে আইএস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনে একটি বাড়িতে অভিযান চালিয়ে হামাসের এক সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার ফিলিস্তিনি বসতি সুরিব গ্রামের ওই বাড়িতে রাতভর অভিযানের পর তা গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, চলতি মাসের শুরুতে একজন ইহুদি ধর্মগুরুকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী
ফাকিহ নামের ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ এরই মধ্যে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত ফাকিহ নিজেদের আল কাশেম ব্রিগেডের সদস্য ছিল বলে নিশ্চিত করেছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২০৫ ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে ফিলিস্তিনিদের হাতে ২ মার্কিনী ও ৩৩ ইসরায়েলি নিহত হয়েছে। প্রখ্যাত উপন্যাসিক মহাশ্বেতা দেবী আর নেই। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। ভারতের সুবিধাবঞ্চিত দুর্গম বিভিন্ন এলাকায় সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি কাজ করেছেন। তার পদ্মভূষণ ও ম্যাগসেসে পুরস্কার লাভকারী এই প্রথিতযশার মৃত্যুতে শোক জানিয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত একজন মহান লেখক হারালেন। মহাশ্বেতা দেবী দীর্ঘদিন ধরে কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ২ মাস ধরে তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। ফলাফল ঘোষণার আগ মুহূর্তে নিজের পরাজয় মেনে নিয়ে হিলারি ক্লিন্টনকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সর্বাত্মক সমর্থন ব্যক্ত করলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। আর এভাবেই আমরা শক্তিশালী ঐক্যবদ্ধভাবে স্লোগানে উজ্জীবিত ডেমোক্রেটিক পার্টির বিভক্তি সকল আশঙ্কা ধূলিসাৎ হয়ে গেল। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রধান কোনো রাজনৈতিক দল কর্তৃক প্রেসিডেন্ট পদে মহিলাকে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি হলো। নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠেয় এ নির্বাচনে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটির ওয়েলস ফার্গো সেন্টারের বিশাল মিলনায়তনে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় আবারও ভোট গ্রহণ করা হয়। এর আগে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে হিলারি জয়ী হলেও নানা অভিযোগে উত্থাপন করা হয় বার্নি স্যান্ডার্সের পক্ষ থেকে। ডেমোক্রেটিক পার্টির এই সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তৃতার সময় ডেলিগেটদের ভোট আবারও গ্রহণের দাবি জানিয়েছিলেন বার্নি স্যান্ডার্স। ৫১ রাজ্য এবং ৬টি অঞ্চল ও বহির্বিশ্বের ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা এ ভোটে অংশ নেন। পৃথক পৃথকভাবে প্রকাশ্যে ফলাফল সংগ্রহ করা হয় মূল মঞ্চ থেকে। বিপুল করতালিতে মুখরিত মিলনায়তনের সকলকেই ফলাফল লিপিবদ্ধ করছিলেন। ৭০% অঙ্গরাজ্য এবং অঞ্চলের ফলাফল থেকে হিলারির বিপুল ভোটে এগিয়ে থাকার আভাস মেলে। দর্শক, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিক্ষোভ করেছে কয়েক হাজার নারী। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায় ২,০০০ বিক্ষোভকারী এতে অংশ নেয়। বিক্ষোভ চলার সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। বিক্ষোভকারী ভারত অধিকৃত কাশ্মীরি নিরাপত্তা বাহিনীর সহিংসতার বিরুদ্ধে ও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়। বিক্ষোভকারী এই নারীদের পরিবার মুজাফফরাবাদের শরণার্থী ক্যাম্পগুলোতে বসবাস করেন। কাশ্মীর বিভক্ত হওয়ার পর পাকিস্তানে চলে আসেন তারা। এদিকে জুলাই ৮ তারিখ থেকে চলা সংঘর্ষে ভারত অধিকৃত কাশ্মীরে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৬তম জন্মদিন পালিত হয়েছে। ৭১-এর ২৭ জুলাই প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মরহুম এম.এ. ওয়াজেদ মিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ জয়। তার এই শুভ জন্মদিনে জানায় শুভেচ্ছা। ৭৫-এর ১৫ আগস্ট ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা শেখ হাসিনা এবং খালা শেখ রেহানার সঙ্গে লন্ডনে থাকায় প্রাণে বেঁচে যান তারা সবাই। পরবর্তীতে জয় তার মায়ের সঙ্গে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন। জয়ের শৈশব ও কৈশোর কাটে ভারতে। সজীব ওয়াজেদ জয় পড়াশোনা করেন ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ ও তামিলনাড়ুর পালানি হিলসের কোডাইকালান ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর তিনি ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, পদার্থ এবং গণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে টেক্সাস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে আরেকটি ব্যাচেলর ডিগ্রি অব সায়েন্স অর্জন করেন। সর্বশেষ তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সজীব ওয়াজেদ জয় ২৬ অক্টোবর ২০০২ সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইনকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০০৭ সালে সজীব ওয়াজেদ জয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক তরুণ বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম তরুণ বিশ্ব নেতা হিসেবে সম্মানিত হন।
2014 সালের 17 নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। তথ্য প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে দেশের কাজে আত্মনিয়োগ করাতে সক্ষম হয়েছেন তিনি। দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। প্রবাসী তরুণ প্রজন্মকে মূলধারার সাথে সম্পৃক্ত এবং ফেলে আসা মাতৃভূমির উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে শেষ হল নীলফামারী ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্কের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক হাসানুল কবির ডাবলু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। সভায় গেল পহেলা বৈশাখে নীলফামারীর ঐতিহাসিক হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত সাবেক তারকা ফুটবলার ও সংগঠক এবং বর্তমান জেলা দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। রাতে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের উপস্থাপনায় ভাওয়াইয়া গানের আসর উন্মুক্ত মঞ্চে আয়োজনের জন্য নীলফামারী ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ প্রবাসী নীলফামারীবাসীকে অভিনন্দন জানানো হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নীলফামারীর সন্তান হাসানুজ্জামান হাসান বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের প্রকৃতিতে এখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, তার সাথে পাল্লা দিয়ে চলছে প্রবাসীদের বনভোজনের আয়োজনও। তারই ধারাবাহিকতায় আগামী 9 আগস্ট 2016 মঙ্গলবার চট্টগ্রাম সমিতি নিউ জার্সির উদ্যোগে রেড ব্যাংক ব্যাটেলফিল্ড পার্কে প্রবাসী চট্টগ্রামবাসীর বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও আকর্ষণীয় রাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত তারকা ক্লোজ আপ ওয়ান এর শিল্পী রাজীব। বনভোজন সফল করার জন্য কুতুব উদ্দিন এমরানকে আহ্বায়ক এবং এম এ রহিম ও ফারুক তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আয়োজকরা প্রবাসীদের সপরিবারে বনভোজনে অংশগ্রহণের মাধ্যমে তা সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্টে কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি আবুল কাশেম লুৎফুর করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং মহিলা নেত্রী নুরুন্নাহার গিনি, যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 45তম জন্মবার্ষিকী। অগ্নিঝরা 71-এর এই দিনে খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী মরহুম এম এ ওয়াজেদ মিয়া এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ জয়। স্বাধীনতা যুদ্ধে জয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এ নাম রাখেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করেন, ইউরোপ আওয়ামী লীগকে শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনে পরিণত করার স্বার্থে সাংগঠনিক প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে সবাইকে সজাগ থাকতে হবে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ বেশ কিছু পদধারী নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন এবং বছরের 11 মাস বাংলাদেশে থাকেন। আধুনিক মেধাবী ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব সৃষ্টিতে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তারা। ইউরোপের আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে শীঘ্রই এক কর্মী সভা আহ্বান করার প্রস্তুতি নিচ্ছেন বলে এম এ গনি তার বিবৃতিতে উল্লেখ করেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে ইউরোপের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ সভা করার নির্দেশ প্রদান করেন তিনি। দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। জঙ্গিবাদী গোষ্ঠীর তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত, তাই তারা যাতে এটিকে ব্যবহার করে বিস্তার লাভ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে জনপ্রশাসন শীর্ষক এক সম্মেলনে উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এ সময় নাগরিকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নতুন কৌশল উদ্ভাবনের তাগিদও দেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কেন্দ্রীয় নির্দেশনা দিতে দুদিন আগে ঢাকায় শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে রাজধানীতে অনুষ্ঠিত হল জনপ্রশাসনের বিশেষ সম্মেলন। বঙ্গবন্ধু নব থিয়েটারে ওই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি জেলার প্রশাসক এবং ঢাকার বিভাগীয় কমিশনারের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তির সুযোগ নিচ্ছে জঙ্গিবাদীরাও, এজন্য সবাইকে সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে। কল্যাণপুরে নিহত আরও এক জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পরিচয় মেলা অষ্টম এ জঙ্গি রংপুরের পীরগাছার একটি মাদ্রাসার ছাত্র রায়হান কবির। এছাড়া আগে পরিচয় মেলা 7 জনের মধ্যে একজন 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পূর্ববঙ্গের গভর্নর মোনায়েম খানের নাতি, 3 জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং 3 জন বিভিন্ন মাদ্রাসার ছাত্র। পুলিশের সোয়াতের অভিযানে নিহত 9 জঙ্গির মধ্যে পরিচয় মেলা অষ্টম যুবকের নাম রায়হান কবির বলে জানিয়েছে পুলিশ। রংপুরের পীরগাছার একটি মাদ্রাসার ছাত্র ওই রায়হান গুলশানের হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষক ছিল বলেও পুলিশ তথ্য দিচ্ছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, রায়হান কবির ওরফে তারেক নামের ওই তরুণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ঢাকা অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। গুলশান হামলায় অংশ নেয়া জঙ্গিদের গাইবান্ধা চরে প্রশিক্ষণ দেন তিনি। পরিচয় মেলা 8 জঙ্গির 3 জনই পড়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তারা হলো সাজাদ রৌফ অর্ক, তাজুল হক রাশিক এবং আফিকুজ্জামান। অন্যদিকে মতিয়ার রহমান পড়েছে 4র্থ শ্রেণী পর্যন্ত। আর জুবায়ের হোসেন নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের 2য় বর্ষের ছাত্র ছিল। এদিকে নিহত জঙ্গি আফিকুজ্জামান খান 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এক কিশোর যোদ্ধার হাতে নিহত পূর্ববঙ্গের গভর্নর মোনায়েম খানের নাতি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ আরও জানিয়েছে, নিহত আব্দুল্লাহ জঙ্গিদের মগজ ধুলাইয়ের কাজ করত। কল্যাণপুরের ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সরকারের মেয়াদেই আইসিটি খাতে রপ্তানি আয় $1 বিলিয়ন ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর একটি হোটেলে বিপিও সামিট 2016-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, 2021 সালের মধ্যে বিপিও সেক্টর থেকে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস খাতের রপ্তানি আয় সবচেয়ে বেশি। সরকার 2021 সালের মধ্যে আইসিটি সেক্টরের রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। 2018 সালের মধ্যে আইসিটি খাতে রপ্তানি আয় $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। জয় বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আর্থসামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 2021 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে দেশটি। এজন্য লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আইসিটি খাতকে লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গত 7 বছরে আইসিটি খাত দেশের অভ্যন্তরীণ ও গ্লোবাল মার্কেটে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জঙ্গিদের রক্ষা করতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই জঙ্গিদের রক্ষা করার জন্যই কিন্তু তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আজকে জাতীয় ঐক্য শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠেছে। বাংলার মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাবো, শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই জাতীয় ঐক্যের সঙ্গে আপনারা সম্পৃক্ত হন। জঙ্গি জামাত রাজাকারের সঙ্গে খালেদা জিয়া বিএনপির খাতির থাকার কারণে জাতীয় ঐক্যের খাতায় তার নাম কাটা গেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সাম্প্রতিক জঙ্গি তৎপরতা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে এই জঙ্গি তৎপরতা, এই সন্ত্রাসী কার্যকলাপ অচিরে বন্ধ হয়ে যাবে। কারণ আইন প্রয়োগকারী সংস্থাকে যতভাবে আধুনিক করা যায়, আমরা সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। ব্যবসা বাণিজ্য সবকিছু স্বাভাবিক আছে, সবকিছু স্বাভাবিক থাকবে। বিদেশি যারা আছেন এখানে, যারা যখন যে অবস্থা আমাদের কাছে নিরাপত্তা চায়, আমরা নিরাপত্তা দেব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য সর্বদা
প্রস্তুত রয়েছে। স্থানীয় পর্যায়ে দলমত নির্বিশেষে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ। সচিবালয়ে তিনি একথা বলেন। স্থানীয়ভাবে কিন্তু যদি জঙ্গি মোকাবেলা করা হয় তাহলে কিন্তু জাতীয়ভাবে এটার কোনো এফেক্ট হবে না। তাদের গতিবিধি আপনার পর্যালোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলি তৃণমূল পর্যায়ে সবচেয়ে বেস্ট আপনার প্লেস টু ডু। স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, ইউনিয়ন পরিষদ সবাই আপনার এর অন্তর্ভুক্তি হবে। এটা কোনো দলীয় কোনো দলের আপনার এটার অঙ্গ সংগঠন হবে না। ধন্যবাদ। তারেক রহমান, বেগম জিয়া সহ বিএনপির শীর্ষ নেতাদের সাজা দিলেও এই সরকার ও সরকারের কর্তা ব্যক্তিদের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তারেক রহমানকে সাজা দিয়ে, খালেদা জিয়াকে সাজা দিয়ে, আমাদের মতো লোককে সাজা দিলেও আপনি নিস্তার লাভ পাবেন না। তোমাকে বদিবে যে গগুলিতে বাড়িতেছে সে, তাকে তুমিও চিনো না, আমিও চিনি না। সে কারণে বলি, এই নোংরা মরণ খেলার থেকে বাদ দিয়ে গণতন্ত্রের পথে আসুন, দেশটাকে বাঁচতে দেন, নিজেও বাঁচেন, আমাদেরকেও বাঁচতে দেন। আগামী প্রজন্ম যেন আমাদের চিতায় বা কবরে গিয়ে থুতু না ফেলে। সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী হামলায় দেশের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। যেগুলো ঘটে যাচ্ছে বাংলাদেশে দুর্ঘটনা, তার জন্য পর্যটক কমে গেছে বা কমে যাবে, আমাদের এখন পর্যন্ত অভিজ্ঞতা কিন্তু তা বলে না। যদিও এখনো পর্যন্ত বিভিন্ন দেশের ট্রাভেল অ্যাডভাইজারি জারি রয়েছে, আমরা বলবো যে এখনো পর্যন্ত নিরাপদ কেবল নয়, আমাদের সেই সক্ষমতা রয়েছে যে সক্ষমতা দিয়ে আমরা এদেশের যে জঙ্গি সন্ত্রাসী যে কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটানোর চেষ্টা হচ্ছে সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো। টুরিস্ট পুলিশের বাইরে আমাদের জেলা পুলিশ বলেন, অন্য বলেন, তারাও পর্যটকদের ক্ষেত্রে সহায়তা দিচ্ছেন। আর হোটেল রেস্টুরেন্টগুলোকে আমরা বিশেষভাবে অনুরোধ করেছি তারা যেন নিরাপত্তার ক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ। এবার মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী র্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট অফিস থেকে আবু তাহের চৌধুরীর রিপোর্ট। র্যালি শেষে সমাবেশে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত র্যালিটি উপাচার্য ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই জায়গায় সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী র্যালিতে অংশগ্রহণ করেন। গাজীপুরের টঙ্গীর 27 স্কুল মাঠে জঙ্গি ও নাশকতাকারী ও মাদক বিরোধী জনসচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিম উদ্দিনের রিপোর্ট। বিকেলে টঙ্গী থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সিটি মেয়র আসাদুর রহমান কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুস সবুর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। সমাবেশে স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের লোকজন অংশ নেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলার অবৈধ রায়ের বিরুদ্ধে জাপান বিএনপির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জাপান থেকে ফখরুল ইসলাম জানিয়েছেন, জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো। সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্নীত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস.এম. মাহফুজুর রহমান আরও জানান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে এগিয়ে এসে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
কুমিল্লার ঐতিহ্য ও নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী পূবালী ব্যাংক ভবন অপসারণ বন্ধে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ঐতিহ্য কুমিল্লা ও দৃষ্টান্ত ফাউন্ডেশন দেবিদার কুমিল্লা নামের দুটি সংগঠন। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া স্মারকলিপি গ্রহণ করেন। কাতারে সোনালী সন্দীপ ও সোনালী নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কাতার প্রতিনিধি এম এ সালাম জানান, চট্টগ্রাম থেকে প্রকাশিত সন্দীপ ভিত্তিক জনপ্রিয় কাগজ সোনালী সন্দীপের 18 বছরে পদার্পণ ও সোনালী নিউজ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা করেছে সোনালী সন্দীপ পাঠক ফোরাম কাতার। রাজধানীর দোহার অভিজাত রমনা রেস্টুরেন্টের কবি ও সাংবাদিক মফিজুর রহমানের সঞ্চালনায় ও আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতারের সভাপতি প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক কাজল। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। ইতালির মিলানে মাদারীপুর সদর উপজেলা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি রিপন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সজীব কাজী এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার প্রবীণ কমিউনিটি নেতা প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার আকরাম হোসেন আনুষ্ঠানিকভাবে মাদারীপুর সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন সভাপতি খান রিপন, সিনিয়র সহসভাপতি আলমগীর হাওলাদার, সহসভাপতি হাওলাদার হারুন, মনসুর খালাসি, সাধারণ সম্পাদক সজীব কাজী, সাংগঠনিক সম্পাদক সুহেল কবিরাজ। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফটের সাথে বাংলাদেশ ব্যাংকের সংযুক্ত সার্ভার সঠিকভাবে পরিচালনা করা হয়নি। এতে অপরাধীরা খুব সহজে সার্ভার হ্যাক করে গোপন পিন কোডগুলো জেনে নিয়ে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে মূল কারণ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনা তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাজ উদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি প্রায় 1.5 মাস আগে অর্থমন্ত্রীর কাছে জমা দেয় তদন্ত প্রতিবেদন। অর্থমন্ত্রী ওই প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কয়েক দফা ঘোষণা দিলেও জনসমক্ষে এখনও তা প্রকাশ করা হয়নি। তবে ঘটনা তদন্তে দায়িত্ব পালনকারী সিআইডি কর্মকর্তারা জানান, সুইফটের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সংকেত আদান প্রদানে ব্যবহার করা হয় 3টি সার্ভার। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের জন্ম হলেও সরকার আইন করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় বিশ্ব ব্যাংকের কোনো অবদান নেই বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে আগারগাঁওয়ের পিকেএসএফ অডিটোরিয়ামে আয়োজিত উন্নয়নে পিকেএসএফ শীর্ষক অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে গেলেও দেশের শান্তির উপর আঘাত আসছে। তবে যারা শান্তি নষ্টের চেষ্টা করছে তাদের সরকার দৃঢ়তার সাথে মোকাবেলা করছে। গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনায় এবং কল্যাণপুরে জঙ্গিদের মোকাবেলার মাধ্যমে সরকার সেটা প্রতিষ্ঠিত করেছে। 83 সালে আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসি। শুরু হয় ইউনূসের প্রজেক্ট, 3 বছরের প্রজেক্ট। তারপরে তার প্রজেক্টটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে এবং সেই প্রজেক্টই হলো গ্রামীণ ব্যাংকের জন্ম। 83 সালে সেটা শেষ হয়ে যায়। তখন প্রফেসর ইউনূসের চিন্তা হলো তিনি কী করবেন। সেই সময় বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে, আইন করে এই গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয়। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় বিশ্ব ব্যাংকের কোনো অবদান। সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর তুরস্কের সরকারের 3 মাসের জরুরি অবস্থা ঘোষণায় ডলারের বিপরীতে কমে গেছে টার্কিশ মুদ্রা লিরার মান। পাশাপাশি দরপতন হয়েছে দেশটির শেয়ার বাজারেও। স্থিতিশীল থেকে নেতিবাচক দিকে পৌঁছানোয় এরই মধ্যে দেশটির ঋণ মান সক্ষমতা কমিয়েছে S&P। তবে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, জরুরি অবস্থার খুব একটা নেতিবাচক প্রভাব তুরস্কের অর্থনীতিতে পড়বে না। পাশাপাশি এদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী বিশ্লেষকরাও।
দর্শক, এই পর্যায়ে রয়েছে মিলেনিয়াম খেলার সংবাদ, আর খেলার সংবাদ নিয়ে আসছে আমাদের সহকর্মী ওয়াকার মাহফুজ। স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম খেলার সংবাদে। আর আজকের খেলার সংবাদ নিয়ে আসছি আমি ওয়াকার মাহফুজ। রজার্স কাপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। জয় পেয়েছেন জাপানের কেই নিশিকোরিও। কানাডার টরেন্টোতে জকো জিতলেও ভালোই লড়েছেন লুক্সেমবার্গের জাইলস মুলার। প্রথম সেট 7-5 গেমে জেতেন সার্বিয়ান তারকা। দ্বিতীয় সেটেও লড়াই জমিয়ে তুলেন মুলার, তবে 7-6 গেমে সেট জিতে ম্যাচটা নিজের করে নেন ওয়ার্ল্ড নাম্বার 1 জকোভিচ। কানাডিয়ান মাস্টার্স ইভেন্টের 3বারের চ্যাম্পিয়ন জকো তৃতীয় রাউন্ডে লড়বেন চেক প্রজাতন্ত্রের রাডেক স্টেপানেকের সাথে। এদিকে যুক্তরাষ্ট্রের ডেনিস নোভিকভের বিপক্ষেও লড়াই করে জিততে হয়েছে কেই নিশিকোরিকে। 6-4 গেমে প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে প্রতিরোধের চেষ্টা করেন নোভিকভ, তবে 6-5 গেমে দ্বিতীয় সেট জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান নিশিকোরি। ইন্টারন্যাশনাল কাপের আরেক ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির খেলা 1-1 গোলে ড্র হয়েছে। চীনের সেনঝেং স্টেডিয়ামে ম্যাচের 13 মিনিটে পাওয়া দারুণ সুযোগ কাজে লাগাতে পারেনি সিটিজেনরা। সময়ের ব্যবধানে পাল্টা আক্রমণে যায় ডর্টমুন্ড, কিন্তু প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুদলই গোল ক্ষুধায় মরিয়া হয়ে ওঠে। সেই ধারায় 79 মিনিটে সিলভার মাইনাস থেকে ম্যান সিটির ডেডলক ভাগেন সার্জিও অ্যাগুয়েরো। এই গোলে জয় নিশ্চিত ছিল ইংলিশ ক্লাবটির, কিন্তু অতিরিক্ত সময়ে ডর্টমুন্ডের হয়ে ক্রিস্টিয়ানো প্লেসিসের গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। তারপরের মিনিটেই পেনাল্টি পেয়েও দলকে জেতানোর সুবর্ণ সুযোগ মিস করেন মাইকেল মারিনো। 30 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিউ ক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার মৌসা সিসোকোকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে 25 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে পাড়ি জমান নিউ ক্যাসল ইউনাইটেডের উইজনাল্ডাম। এর আগে নতুন মৌসুমে জুভেন্টাস মিডফিল্ডার পল পগবাকে দলে ভেড়াতে চেয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা, কিন্তু রেকর্ড 110 মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পগবাকে দলে নিতে রাজি হয়। রিয়ালের সেই ইচ্ছায় পানি ঢেলে দেয় তারা। এর আগে অবশ্য 22 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিসোকোকে বিক্রি করতে রাজি ছিল নিউ ক্যাসল। ইউরো চ্যাম্পিয়নশিপে সিসোকোর পারফরমেন্সের ভিত্তিতে তা বেড়ে দাঁড়ায় 30 মিলিয়ন পাউন্ডে। ইউরো চ্যাম্পিয়নশিপের আগে সিসোকোকে দলে ফেরানোর তালিকায় এগিয়ে ছিল ওয়েস্ট ব্রমউইচ। এছাড়া সে তালিকায় আছে বুরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস ও এভারটনের মতো দামি ক্লাবগুলো। কুশল মেন্ডিসের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে পাল্লেকেল্লে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 282 রান। মেন্ডিস অপরাজিত আছেন 169 রানে। দ্বিতীয় ইনিংসে 196 রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। 1 উইকেটে 6 রানের স্কোর নিয়ে তৃতীয় দিনের শুরুতে কোনো রান যোগ না করেই আউট হন করুণারত্নে। এরপর কুশল সিলভাকে ফেরান ওকিফে। দলীয় 86 রানে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও ফিরে গেলে আবারও ব্যাটিং বিপর্যয়ে চোখ রাঙাচ্ছিল লঙ্কানদের, তবে 21 বছর বয়সী কুশল মেন্ডিস দূর করে দেন সেই শঙ্কা। পঞ্চম উইকেটে দীনেশ চান্দিমাল ও মেন্ডিস 117 রান যোগ করেন। মধ্যাহ্নবিরতির পরই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। চান্ডিমালের বিদায়ের পর ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে দলের লিড 200-র কাছাকাছি নিয়ে যান তিনি। দিনের শেষ দিকে ধনঞ্জয়কে ফিরিয়ে প্রথম অজি অফ স্পিনার হিসেবে টেস্টে 200 উইকেট শিকার করেন নাথান লায়ন। ব্যক্তিগত 169 রানে অপরাজিত আছেন মেন্ডিস। বৃষ্টির কারণে 20 ওভার আগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মিলেনিয়াম খেলার সংবাদ। আর খেলার সংবাদ শেষে ফিরে যাচ্ছি মূল সংবাদে আমাদের সহকর্মী রোমানা আমিনের কাছে। ওয়াকার মাহফুজ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ দেখছিলেন মিলেনিয়াম খেলার সংবাদ। আর সংবাদ শেষ করার পূর্বে মিলেনিয়াম সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য হিলারি সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে 130টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। ফ্রান্সের নরমান্ডিতে খ্রিস্টান ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস বলেছেন, বিশ্ব এখন স্বার্থ, অর্থ ও সম্পদের লালসার যুদ্ধে লিপ্ত। জঙ্গিবাদী গোষ্ঠী তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত, সতর্ক থাকতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রজার্স কাপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সার্বিয়ায় তারকা নোভাক জকোভিচ।
এই ছিল মিলেনিয়াম সংবাদে। আর যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইটে www.millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের, বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।